এবার হচ্ছে ড্রাগ টেবিল। ড্রাগ টেবিলে থাকে আপাতত সেমিস্টারে এই কটাই থাকবে, ঠিক আছে। তার মধ্যে আমি মেন গুলো বলছি, যেগুলো তোরা মানে পড়তেই হবে, ধর সবগুলোই মেনই আছে, ঠিক আছে। তাও এই অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে প্রোপ্রাকিন, ট্রপিকাসিল প্লাস, অ্যাট্রোপিন, তারপর হচ্ছে পাইলোকার্পিন, টিমোলল, ঠিক আছে, এগুলো তোদের জানতেই হবে। আচ্ছা, ড্রাগ টেবিলে মনে হয় 10 মার্কসের আছে, ঠিক আছে। এখানেও তোদের দুটো ড্রাগ হয়তো পিক করতে বলবে। মেনলি হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন জানতে হবে, একটা লাইনে জানবি তাইলেই হবে। তোরা অলরেডি ফার্মাতে পড়ে এসেছিস, তোদের মনে হয় না এটা খুব টাফ হবে মেকানিজম অফ অ্যাকশন পড়তে। আর সেকেন্ড হচ্ছে কোথায় ইউজ হয়, এইটুকুই জানবে। এবার কখনো কখনো তুই খুব ভালো অ্যান্সার দিচ্ছিস, তখন সাইড এফেক্ট জিজ্ঞেস করা হয়। সাইড এফেক্ট ইন দ্য আই, খালি এখানে দুটো সিস্টেমিক ড্রাগ আছে, সরি তিনটে আছে, একটা ডাইমক্স, একটা ম্যানিটল, আর এখানে লিগনোকেন, ঠিক আছে। এইগুলো সিস্টেমিক তুই সাইড এফেক্ট বলতে পারিস, কিন্তু বাকিগুলো নর্মালি সিস্টেমিক সাইড এফেক্ট হয় না, ঠিক আছে। ডাইমক্সটা কি জানিস তোরা? অ্যাসিটোজোলামাইড, এটা কিন্তু ব্র্যান্ড নেম, ঠিক আছে। ওখানে কিন্তু অ্যাসিটোজোলামাইডই বলিস, এখানে আমি লিখতে গিয়ে ডাইমক্স লিখেছি। ম্যানিটল তো জানিস কি কাজ করে, আইওপির জন্য, আইওপি রিডাকশনের জন্য। এখানে মেকানিজম অ্যাকশনটা কি, অ্যাকুয়াস হিউমার, হ্যাঁ, ঠিক আছে। এই দুটো অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, মক্সিফ্লক্সাসিন আর টোব্রামাইসিন, কিন্তু দুটো আলাদা গ্রুপে, ঠিক আছে। একটা ফ্লুওকুইনোলাইন গ্রুপে, অ্যামাইনোগ্লাইকান, তো এটা জানতে হবে। এবার বলবে যে কখন আমি টোব্রামাইসিন প্রেফার করবো আর কখন মক্সিফ্লক্সাসিন প্রেফার করবো। হ্যাঁ, বাচ্চাদের টোব্রামাইসিন প্রেফার কেন দেওয়া হয় না বলতো? মক্সিফ্লক্সাসিন কোনো কুইনোলন গ্রুপের ওষুধই দেওয়া হয় না। না, একটু সিজার হয় বাচ্চাদের, তোরা এটা পড়েছিস হয়তো এই ফার্মাতে, ঠিক আছে। ওই জন্য আমরা সাধারণত 1 বছরের নিচের বাচ্চাদের মক্সিফ্লক্সাসিন দিই না, তখন টোব্রামাইসিন দিই। আরেকটা ইন্ডিকেশন আছে, যদি গ্রাম নেগেটিভ আমি কোনো ইনফেকশন পাই, তাহলে কিন্তু আমরা মক্সিফ্লক্সাসিন প্রেফার করি, ঠিক আছে। যদিও মক্সিফ্লক্সাসিন যে ব্রড স্পেকট্রাম তাও, আর যদি গ্রাম পজিটিভ প্রেফার আমরা ভাবি যে সাসপেক্ট করছি বা কালচার করে দেখেছি, তখন আমরা কিন্তু টোব্রামাইসিন প্রেফার করি। আর অনেক সময় আমরা দুটোই দিয়ে দিই, ঠিক আছে। ধর একটা পেশেন্টের এন্ডোপথ্যালমাইটিস হয়েছে, এখন পেশেন্টের কালচার করব, রিপোর্ট আসবে, তখন আমরা কিন্তু এই দুটোকেই প্রেফার করি, ঠিক আছে। ন্যাটামাইসিন কি, আগে কি ড্রাগ বলছি, মানে অ্যান্টিবায়োটিক না অ্যান্টিফাঙ্গাল? এই ন্যাটামাইসিন পড়েছিস তো, পড়িসনি কি? ঠিক আছে, এটা ফার্মাতে ছিল তোদের, ন্যাটামাইসিন, নিস্ট্যাটিন, মনে পড়ছে? এগুলো তো আছে। ন্যাটামাইসিন আর নিস্ট্যাটিনটা এখন আমরা দিইনি, হয়তো পরীক্ষা তো থাকবেও না, মেইন পরীক্ষাতে। প্রোপ্রাকেন, এটা অ্যানাস্থেটিক এজেন্ট, কোথায় কোথায় ইউজ করা হয় জিজ্ঞেস করবে, ফরেন বডি বার করার সময়, ক্যাটারাক্ট সার্জারিতে, ঠিক আছে। আর ট্রপিকাসিল প্লাস, এটা ট্রপিকামাইড একটা আলাদা ড্রাগ, এটা ট্রপিকাসিল প্লাস, এটা যদিও ব্র্যান্ড নেম, এটা হচ্ছে ট্রপিকামাইড প্লাস ফিনাইলেফ্রিন, দুটোই থাকে। এটা যখন আমাদের মিড্রিয়াসিস দরকার হয়, ক্যাটারাক্ট সার্জারির আগে পিউপিল ডাইলেট করতে হয়, নয়তো ক্যাটারাক্ট সার্জারি করা যাবে না, তখন এটা ইউজ করা হয়। বা ধর কোনো পেশেন্টের রেটিনা দেখতে হবে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং করার জন্য, তখন আমাদের এটা টপিকাসিল, এটা আমাদের আউটডোরে থাকে এই দুটো সবসময়, যখনই আউটডোরে যাবি এই দুটো দেখতে পাবি, ঠিক আছে। অ্যাট্রোপিন, অ্যাট্রোপিনটা আসলে বেসিক্যালি অয়েন্টমেন্টটা তোদের দেওয়া হয়, ড্রপ সাধারণত দেওয়া হয় না, ঠিক আছে। ড্রপের ইন্ডিকেশন আলাদা, অয়েন্টমেন্টের ইন্ডিকেশন আলাদা। ড্রপটা দেওয়া হয় মেনলি তোর ইউভিআইটিক হলো কোনো পেশেন্টের, তখন কিন্তু আমরা দিই। কর্নিয়াল আলসার হলো, তখন ড্রপ দিই। আর যদি অয়েন্টমেন্ট থাকে না, তখন ওটা দিতে পারি, কিন্তু বেশি অয়েন্টমেন্টটা প্রেফার করা হয় সাইক্লোপেজিক রিফ্র্যাকশন। বাচ্চাদের ধর একটা 3 বছরের বাচ্চা রিফ্র্যাকশন করবি, ওকে তুই এবিসিডি পড়াবি 6 মিটার ডিস্টেন্স থেকে, ইটস নট ফিজিবল। তাহলে তখন আমাদেরকে অ্যাট্রোপিন দিয়ে পিউপিল ডাইলেট করে একটা অবজেক্টিভ রিফ্লেকশন করতে হবে। অবজেক্টিভ রিফ্লেকশন মানে হচ্ছে একটা স্ট্রিক রেটিনোস্কোপ দিয়ে একটা আন্দাজে বার করতে হবে যে কতটা ওর হতে পারে, ঠিক আছে, সেই মতো পাওয়ার প্রেসক্রাইব করতে হবে, ঠিক আছে। সেই জন্য অ্যাট্রোপিন যদি অয়েন্টমেন্ট দেয়, তাহলে কিন্তু তোরা প্রথম পয়েন্ট বলবি সাইক্লোপেজিক রিফ্লেকশন। আর অ্যাট্রোপিন যদি ড্রপ দেয়, তাহলে কিন্তু তোরা প্রথমে বলবি ইউভিআইটিস, তারপর হচ্ছে ক্যাটারাক্ট সার্জারি পরে অনেক সময় দেওয়া হয়, তবে ওটা আমরা হোমাইডটা বেশি প্রেফার করি, মানে এই পরেরটা হোমাট্রপিন, ঠিক আছে। তো এইটাই মেনলি ইউভিআইটিসটাই বলিস, বা কর্নিয়াল আলসার। আর এটা কি মক্সি, এটা একটা কম্বিনেশন ড্রাগ, ঠিক আছে। এটা নর্মালি হয়তো দেওয়া হয় না, ঠিক আছে, কিন্তু অনেক সময় তোদের এক্সামে জিজ্ঞেস করে। এটা পোস্ট অপ সার্জারিতেই ম্যাক্সিমাম ইউজ হয়। পোস্ট অপের পর তোকে অ্যান্টিবায়োটিকও দিতে হবে, আর কিছু দেখ যে কোনো পোস্ট অপের পরে একটা ইউভিআইটিস হবেই, হতেই পারে, পোস্ট অপ ইউভিআইটিস খুব কমন, সেই জন্য প্রেড অ্যাসিটেট দিতেই হবে। তো অনেক সময় আলাদা আলাদা দেওয়া হয়, অনেক সময় একসাথে কম্বাইন্ড দেওয়া হয়। এখানেও দেখ আছে প্রেডনিসোলোন অ্যাসিটেট। যদি পেশেন্ট আগে থেকে ধর এমনি তো অ্যান্টিবায়োটিক ড্রপ লাগাচ্ছে, ক্যাটারাক্ট সার্জারি 3 দিন বা 5 দিন আগে থেকে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ লাগাতে হচ্ছে, তো
তো তখন আমরা ওটাও বলি 4 বার লাগাতে, এটা তখন 1 আওয়ারলি বা 4 টাইমস 6 টাইমস 8 টাইমস সেরকম লাগাতে হবে। টিমোরল নিয়ে আর কি বলবো, এটা তোরা জানিসই, কার্ডিওসিলেক্টরি, হ্যাঁ এটা তোরা অলরেডি জানিস। পাইলোকার্পিন এটাও অ্যান্টিগ্লোকোমা ড্রাগ, খালি এটা মনে রাখিস টিমোরলটা কবার দেওয়া হয়, মানে প্রেসক্রাইব করা হয় 2 বার, সকাল 7টা আর সন্ধ্যে 7টা, কিংবা সকাল 8টা রাত 8টা। এটা কিন্তু খুব স্পেসিফিক, এটা 2 টাইমস মানে 2 টাইমসই, 3 4 1 এরকম নয়। পাইলোকার্পিনটাও কিন্তু একটা স্পেসিফিকই নর্মালি দেওয়া হয়। পার্সেন্ট জিজ্ঞেস করিনি, কতবার জিজ্ঞেস করছি, কত বল জানিস? 5 টাইমস, ঠিক আছে। পাইলোকার্পিন সবসময় 5 বার দিতে হবে, মানে অ্যান্টিগ্লোকোমা হিসাবে যদি দিস। আরো অনেক ইন্ডিকেশন আছে, আর কিছু জানিস পাইলোকার্পিনের কি ইন্ডিকেশন আছে? পিপিল ছোট করতে হচ্ছে। তোরা গ্লকোমা যখন পড়বি ওখানে দেখবি একটা টপিক আছে পেরিফেরাল আইরিডোটমি, অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতে করে, মানে আইরিসে একটা ছোট টমি করে দেওয়া, মানে ফুটো করে দেওয়া হয় যাতে অ্যাকুয়াসিমারটা ওখান দিয়ে ড্রেন করা হয়। সো সেই লেজার পিআই করা হয়, লেজার দিয়ে, আমাদের এখানেও মেশিন আছে সেটা। লেজার পিআই করতে গেলে একটা তো তোকে পিউপিলটাকে কনস্ট্রিক্ট করতে হবে, তাহলে টার্ন হলে ভালো পিআইটা করা যায়। তো পিআই করার আগেও আমরা পাইলোকার্পিন ইউজ করতে পারি। এর পরেরটা ম্যাক্সিমাম মানে এক্সামিনারের ফেভারিট, সেটা হচ্ছে দাঁড়া ফ্লুরোসেন্স স্ট্রিপ। এটা কখন কখন ইউজ করা হয়? হ্যাঁ ঠিকই বল, আইওপি মানে তুই বল একটু স্পেসিফিক। ঠিকই বলছিস, আর একটু মানে ভালো করে বলতে পারিস। অ্যাপ্লেনেসেন্ট টোনোমেট্রিতে ইন্ট্রাঅকুলার প্রেশার মাপার অনেক মেথড আছে। একটা হচ্ছে সিওজ মেথড, যেটা টাচ করে মাপতে হয়, তারপর হচ্ছে এনসিটি আছে, গোল্ডম্যান যেটা, সেটাতে এই ফ্লুরোসেন্স স্ট্রিপ ইউজ করা, এন্ড দ্যাট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। এই অ্যাপ্লেনেসেন্ট টোনোমিটারটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। তোর পড়ে মনে হবে এনসিটি হচ্ছে খুব ইজি মেথড, তাহলে এনসিটি গোল্ড স্ট্যান্ডার্ড, একদমই না। গোল্ডম্যান অ্যাপ্লেনেসেন্ট টোনোমিটার, ওখানে ফ্লুরোসেন্স স্ট্রিপটা ইউজ করা হয়। সেকেন্ড ইউজ যেটা বলছিলিস আলসারে, আলসারে কি স্টেন করছে কিনা, কোনো এপিথেলিয়াল ডিফেক্ট আছে কিনা, আরো যদি মানে ক্লিয়ারলি বলি এপিথেলিয়াল ডিফেক্ট আছে কিনা সেটা দেখার জন্য। আর কি কারণে করা যেতে পারে? এই তো হলো, একই তো অলমোস্ট। আর কিছু কাছাকাছি যাচ্ছিস। আরেকটা হচ্ছে সিডেল টেস্ট বলে, SEIDEL। সিডেল টেস্ট হচ্ছে, ধর আমার একটা কর্নিয়াতে কারো ইনজুরি হয়েছে, এবার আমি ওটা স্লিট ল্যাম্পে বুঝতে পারছি না যে ওটা আদৌ পারফোরেশন হয়েছে কি হয়নি, আমার একটা ডাউট লাগছে। তো পারফোরেশন, তখন আমি ওটা ফ্লুরোসেন্স দিয়ে মানে স্ট্রেন করব। স্ট্রেন করলে কি হবে, যখন আমি কোবাল্ট ব্লু লাইট দিয়ে দেখবো, যদি লিক করে, যদি মানে মাইনর পারফোরেশন থাকে, তাহলে অ্যাকুয়াসিমারটা ড্রিপ করবে ওই পারফোরেশন দিয়ে, মানে তখন ডাইটাও দেখবি কেমন একটা লিক করে বেরোচ্ছে। এটা কিন্তু হয় খুব কমনলি, আমরা এটা চেক করি, ঠিক আছে। আর যদি কোনো পারফোরেশন না থাকে তাহলে কোনো ড্রিপ করবে না, তো এটাকে আমরা সিডিল টেস্ট বলি। আর কিছু জানিস ফ্লুরোসেন্সে? মেনলি এই তিনটেই বলতে হবে। আরেকটা হয় ড্রাই আইতে, ড্রাই আইতেও ফ্লুরোসেন্ট ডাই ডিসঅ্যাপিয়ারেন্স টেস্ট বলে একটা হয়, FDDT, ঠিক আছে, সেই ক্ষেত্রেও আমরা এটা ইউজ করতে পারি। নেপাফেনেক কি দেয়? এনসেডস, এটা মেনলি দেওয়া হয়, এনসেডস মানে বুঝতে পারছিস পেন হলো তারপরে, কিন্তু আমরা এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথিতেও অনেক সময় ইউজ করি অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট হিসেবে। মানে ধর একটা পেশেন্টের এনপিডিআর হয়েছে, মাইল্ড এনপিডিআর হয়েছে, তখন আমরা এটা নেপাফেনেক দিয়ে ওটাকে ঠিক করে দিতে বলছি না, ওটাকে রেস্ট্রিক্ট করতে পারি যাতে ওটা সিভিয়ার এনপিডিআর এর দিকে না যায়। আলটিমেটলি আমাদের ওসিটি করে ওটাকে পারসিউ করতে হবে যে কোনো সিএসএমই বা ফ্লুইড জমেছে কিনা। এটা বল। ওলোপ্যাটাডিন, একদম ঠিক। ওলোপ্যাটাডিন হচ্ছে অ্যালার্জি খেতে দেওয়া হয়। আমাদের বাচ্চাদের যেটা দেখবি খুব কমন হয় কি ডিজিজ, একটা ভিকেসি, এটা পড়বি ভালো করে, ঠিক আছে। কনজাংটিভাতে একটা টপিক আছে ভিকেসি। আর কিছু না পড়িস, ভার্নাল কেরাটোকনজাংটিভ খুব কমন আমাদের এখানে ওপিডিতে, প্রায় একটা করে পেশেন্ট তো আসেই, মানে এই হট অ্যান্ড হিউমিড ওয়েদারে ভিকেসি খুবই কমন। এখানে একটা হর্নার ট্রান্টা স্পট আছে, ওটা কেমন দেখতে হয় ভালো করে দেখিস, ঠিক আছে, বাড়িতে গিয়ে। কোবেল স্টোন অ্যাপিয়ারেন্স, হর্নার ট্রান্টা, এগুলো এই ছবিগুলো একদম ক্লাসিক সিমটম। এগুলো কিন্তু তোদের আসতেই পারে, অস্কিতে আসতে পারে পরবর্তীকালে। তো ধর যখন এমসিকিউ দিবি তোরা নিট পিজি, তখন কিন্তু হর্নার ট্রান্টা স্পট দেখতে হবে, এবং ওটা ডায়াগনোসিস করেই কিন্তু তোকে ভিকেসি বুঝতে হবে। ভিকেসিতে কিন্তু ওলোপ্যাটাডিন দেওয়া হয়, এবং তার সঙ্গে আর কি দেওয়া হয়, লো পোটেন্ট স্টেরয়েড দিতে পারি, এই যে লোটেপ্রেডনাল। আরো সিভিয়ার হলে আমি হাই পোটেন্ট স্টেরয়েড পেডনিসেলনও দিতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা নর্মালি লো পোটেন্টই দিই, কেন পেডনিসেলন প্রথম থেকেই দিলে পেডনিসেলনের একটা সাইড এফেক্ট আছে, ঠিক আছে। আচ্ছা, টপিক্যাল স্টেরয়েডের সাইড এফেক্ট আর ওরাল স্টেরয়েডের সাইড এফেক্ট কি আলাদা, মানে চোখের ক্ষেত্রে বলছি, জানিস?
না আমি বলছি সিস্টেমিক স্টেরয়েডেরই চোখে কি সাইড এফেক্ট হয় সেটা বলছি কোশ্চেন। না অ্যালার্জি তো ভালো করে দেবে আরো, স্টেরয়েড তো অ্যালার্জিতে ভালো রেসপন্স করবে, উল্টো বলছিস। বরং অ্যালার্জি হয়েছে তুই জায়গায় ওরাল স্টেরয়েড দিস কিছু তো রেসপন্স করবেই। হ্যাঁ করে দেয়। না না আমি সেটা বলছি, একটা কমন জিনিস আছে সেটা হচ্ছে পিএসসি, তোরা পড়বে পোস্টিরিয়ার সাবক্যাসুলার ক্যাটারেক্ট, এখনকার দিনে খুব কমন। ঠিক আছে, এটা হচ্ছে ওরাল স্টেরয়েডে বেশি হয়, দেখবি ওরাল স্টেরয়েড যারা খাচ্ছে, ওই জন্য আমরা পিএসসি হলে জিজ্ঞেস করি আপনি কোনো ওষুধ খান স্টেরয়েড, বা অনেক সময় আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ওষুধেও কিন্তু ওরা স্টেরয়েড একটু দেয়, জানিস হয়তো তোরা, তো সেই জন্য কিন্তু পিএসসি হয়। আর টপিক্যাল যে স্টেরয়েডগুলো আছে প্রেডনিসোলন, লোটেপ্রেডনাল, লোটেপ্রেডনালটা মাইল্ড পোটেন্ট, প্রেডনিসোলন আর ডেক্সামিথাসন যেটা আছে এগুলো হচ্ছে হাই পোটেন্ট ড্রাগ। তো এইগুলোতে কি সাইড এফেক্ট হয় বেশি? হতেই পারে ক্যাটারাক্ট হতেই পারে, আমি মোস্ট কমন বলছি, গ্লকোমা হয়। ঠিক আছে, ওই জন্য টপিক্যাল স্টেরয়েড আমরা দেওয়ার আগে, স্টেরয়েড দেওয়ার আগে সবসময় মানে ভেবে চিনতে দিতে হয়। আর ভিকেসিতে যেটা সবচেয়ে বেশি ঝামেলার ব্যাপার, বারবার বারবার হবে, এবার বারবার বারবার তুই স্টেরয়েড দিতে পারিস না, তখন আমাকে হয় ওলোপ্যাটাডিনটা কন্টিনিউ করতে হবে অনেক দিন, আর নইলে কিছু ইমিউনোসাপ্রেসিভ দিতে পারি, যেমন ট্র্যাক্টোলিমাস অয়েন্টমেন্ট। ঠিক আছে, এগুলো বইয়ে পড়বি, সব আছে। লিগনোকেন নিয়ে আর কি বলবো, তোরা সবাই জানিস অলরেডি, সব সাবজেক্টে পড়ছিস, সার্জারিতে লিগনোকেন না হলে তো কি আর বলবো। ঠিক আছে, এই দুটো ড্রাগ দেখ, এই দুটো ড্রাগ খুব রেয়ারলি দেওয়া হবে। ঠিক আছে, তোদেরকে মানে আন্ডার গ্র্যাজুয়েটে মানে কেউ খুব ভালো অ্যান্সার করছিস তখন হয়তো দেওয়া হতে পারে। এই দুটোই হচ্ছে না, এটা হচ্ছে হাইপার অসমোটিক এজেন্ট। ধর একটা পেশেন্টের কর্নিয়াল ডিকম্পেনসেশন হয়েছে আফটার ক্যাটারাক্ট সার্জারি ধরলাম, বা আফটার কেরাটোপ্লাস্টি, কেন কিছুটা তো এন্ডোথেলিয়াল লস হয় তখন, বা এপিথেলিয়াল বুলা ফর্মেশন হয়েছে ক্যাটারাক্ট মানে কমপ্লিকেশন হয়েছে আইট্রোজেনিক কোনো। ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আমরা এগুলো দিই, এগুলো হচ্ছে বুলা ফর্মেশনটাকে প্রিভেন্ট করে, মানে পিবিকে কে প্রিভেন্ট করে। নর্মালি এই দুটো দেওয়া হয় না, ঠিক আছে আমি আগেই বলছি। আর এইটা কিন্তু ভালো করে জানতে হবে, এটা জানতেই হবে। ঠিক আছে, এটার ডোজটা জানতে হবে, কত জানিস, কতবার দিতে হয়? এটা 5 টাইমসই দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটু ভালো করে পড়িস, কোথায় কোথায় ইউজ হয় জানিসই, হারপিস সিমপ্লিস, হারপিস জস্টার, ঠিক আছে, যেগুলো ভাইরাল কেরাটাইটিস হয়। হ্যাঁ ট্যাবলেটটাও 5 টাইমস, কিন্তু এখন আরেকটা ট্যাবলেট আছে ভ্যালসাইক্লোভির বলে, ওটা হচ্ছে 1 গ্রাম 3 টাইমস এ ডে। আর অ্যাসাইক্লোভিরের যদি ট্যাবলেট থাকে 800 5 টাইমস এ ডে। তো 800 5 টাইমস খাওয়াটা খুব ঝামেলা, এটা মানে এটা পেশেন্ট কমপ্লেন্সটা খারাপ, তো আমরা 1 গ্রাম 3টাই দিই এখন। ঠিক আছে, এখন পাওয়াও যায় না, এই যে অয়েন্টমেন্টটা দেখছি না অ্যাসাইক্লোভির, মানে খুব জায়গায় পাবিও না। এখন গ্যান সাইক্লোভির মানে ভিরসেন বলে একটা ব্র্যান্ড বেরিয়েছে, ওটা 3 টাইমস দিতে হয়। ঠিক আছে, এবার স্পেকুলাম আগে আমি দেখিয়ে দিই, তারপর তোদের আফটার ক্লাস ইনস্ট্রুমেন্টগুলো হাতে দেখিয়ে দেবো। ঠিক আছে, আগে একবার দেখে নে। হ্যাঁ জোভিরেক্স। ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়ার স্পেকুলাম। ঠিক আছে, হয়েছিল নাকি? ঠিক আছে, ও এখানে আরেকটা ছিল ভিসকো ইলাস্টিক। ঠিক আছে, এতগুলো দিতাম না, আইউসি এগুলো সব অ্যাড করেছি, বুঝলি তো, তাই না? ঠিক আছে, ওয়ার স্পেকুলাম। ঠিক আছে, ওয়ার স্পেকুলাম হচ্ছে এই 3টে থাকবে, এই দুটোই আসলে। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল ওয়ার স্পেকুলাম। ইউনিভার্সাল কেন, দুটো চোখেই মানে আমরা অ্যাটাচ করতে পারি, মানে এটা রাইটেও দিতে পারি, এইভাবে লেফটেও দিতে পারি। এই যে অ্যাঙ্গেলটা দেখছিস এটা টেম্পোরাল সাইডে থাকবে, মানে বাইরের দিকে থাকবে। ঠিক আছে, এখানেও এটা বাইরের দিকে থাকবে। এইটার এটার মধ্যে কি ডিফারেন্স, এখানে একটা স্ক্রু আছে, আমি পরে দেখাচ্ছি সবগুলো। ঠিক আছে, আগে বুঝে নে ব্যাপারটা। এটা একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা দিয়ে এটা লুজ করা যায়, মানে ওয়াইড ওপেন করা যায়, আবার ক্লোজ করা যায়। ঠিক আছে, এটা সব জায়গাতে মানে যেখানে যেখানে আমাদের কোনো আই সার্জারি হচ্ছে, যা যা তোরা পড়ছিস ম্যাক্সিমাম জায়গায়, কোথায় করা হয় না যদি বলিস, কোনো ধর এখন আইলিডে এখানে মানে ইনজুরি হয়েছে, ঠিক আছে, রিপেয়ার করতে হবে, তখন তো তুই স্পেকুলাম লাগাতেই পারবি না, সেই ক্ষেত্রে খালি লাগবে না, বাকি এমন কোনো আই সার্জারি নেই যে স্পেকুলাম ইউজ হয় না। এমনকি ফরেন বডি বার করতেও লাগে মোস্ট প্রবাবলি, এখানে এই যে এটাও বলতে পারিস। এইবার এখানে তোদের এটা বলার আছে, যদি কখনো এই ইনস্ট্রুমেন্টটা দেয়, খুব কমনলি দেওয়া হয়, ঠিক আছে, উল্টো পাল্টা কিছু সার্জারির নাম বলিস না, এই স্কুইন সার্জারি বলে দিলি দুম করে, এবার স্কুইন সার্জারি বলতেই পারিস, তোকে কোশ্চেনটা স্কুইন সার্জারি রিলেটেড করবে। ঠিক আছে, তুই ক্যাটারাক্ট বলবি বা টেরিজিয়াম বলবি, তাহলে সেফ থাকবি। বা এটাও বলতে পারিস কর্নিয়াল ফরেন বডি রিমুভ করার জন্য, এগুলো তোরা জানিস।
মানে তুই নিজের বুদ্ধি করে ওটা অ্যান্সার দিস, ঠিক আছে, উল্টো পাল্টা বলবি না, বারবার বলছি। এবার হচ্ছে এটা সুপিরিয়র রেকটাস হোল্ডিং ফোর্সেস, এসআইসিএস এ যখন রেকটাস হোল্ডিং ফোর্সেস করে টানেলটাকে এক্সপোজ করা হয় সেই জন্য এটা দেওয়া। এটা কি করে বুঝবি? এটা হচ্ছে একটা এস শেপেড, ঠিক আছে। আরে দিয়ে দেবো স্লাইডটা, হলো পাঠিয়ে দেবো, ছবি তুলতে হবে না। এটা হচ্ছে এস শেপের একটা কার্ভ থাকবে। আচ্ছা স্লাইডটা আমি দিয়ে দিয়েছি অলরেডি। ও তোদের আবার আলাদা আছে, এটা এস শেপেড আছে, ঠিক আছে, এটা দিয়ে ধরা হয়। এটা হচ্ছে লিম্স ফোর্সেস, লিম্স ফোর্সেস এখানে আমার নেই, তো এটা একটু দেখে নে। এটা আর সেন্ট মার্টিনটা আমরা একই পারপাসে ইউজ করি। এখানে একটা সিঙ্গেল টুথ থাকে, মানে দেখবি একদম এই মুখটাতে একটা দাঁতের মতো থাকবে। আমি সেন্ট মার্টিনটা দেখাচ্ছি, এটা তোদের থাকবে না এই সেমিস্টারে, আপাতত থাকবে না, ঠিক আছে। আর এটা দেখ টিস্যু ধরার জন্য ব্যবহার করা হয় না, ঠিক আছে। এটা হচ্ছে কনজাংটিভাল সিজার। কনজাংটিভাল সিজার হচ্ছে যখন পেরিটোমি করি এসআইসিএস এ তখন ইউজ করা হয়। আরেকটা হয় কর্নিয়াল সিজার। এই দুটো না খুব কনফিউজিং। এই যে এটা একই লাগছে তো, তোরা একই বলতে পারিস, কোনো অসুবিধা নেই। কনজাংটিভাল সিজারকে কনজাংটিভাল সিজার বলতে পারিস, কর্নিয়াল সিজার, কারণ এটা ওই রকম করে ডিফারেন্সিয়েট করা যায় না। কনজাংটিভাল সিজারটা একটু বড় হয় মুখটা, কিন্তু তুই তো আর কম্পেয়ার করছিস না, একটু বেশি স্টাউট হয়, ঠিক আছে, একটু লম্বা হয়। বেসিক্যালি যদি তুই কনজাংটিভ, দেখ কোশ্চেনটা শোন, যদি তুই কনজাংটিভাল সিজার এক্সামিনারকে বলিস তাহলে ওর ইউজটা বলবি পেরিটোমি। তুই বললি কর্নিয়াল সিজার আর ইউজ বললি পেরিটোমি, দ্যাটস নট কারেক্ট। আর যদি তুই কর্নিয়াল সিজার বলিস তাহলে তুই এক্সাম্পলটা বলবি কেরাটোপ্লাস্টি করার সময়, ঠিক আছে। আমি বলবো তুই কনজাংটিভাল সিজারই বলিস, কোনো এক্সামিনার তোকে বলবে না এটা কর্নিয়াল সিজার, ঠিক আছে। ওটা বলা সম্ভব নয় যতক্ষণ না তুই কম্পেয়ার করবি। একটু লম্বা, বলতে পারলে ভালো, ঠিক আছে। এটা ক্রিসেন্ট ব্লেড টানেল করার জন্য ব্যবহার করা হয়। এই যে এইখানটা দেখ এরকম থাকবে মুখটা, আমি দেখাচ্ছি, আমার কাছে সব আছে। সাইড পোর্ট, ঠিক আছে, সাইড পোর্ট ফেকো এসআইসিএস দুটোতে ইউজ করা হয়। হ্যাঁ সবই ক্যাটারেক্টেই ইউজ হয় ম্যাক্সিমাম। এটা কিন্তু ম্যাক্সিমাম এসআইসিএস ফেকোতে ইউজ হয়, কিন্তু খুব কমন নয়, এসআইসিএস এ মেইনলি ইউজ করা হয়। আর ট্র্যাবিকুলেক্টমি মানে গ্লকোমা সার্জারি, ঠিক আছে। আর এটা হচ্ছে সাইড পোর্ট। সাইড পোর্ট অনেক ইন্ট্রাকুলার সার্জারিতে ইউজ করা হয়, মেইনলি ক্যাটারেক্টে সাইড মানে ফেকো ইমালসিফিকেশন, এসআইসিএস, ট্র্যাবিকুলেক্টমি, পিপিভি সব কিছুতে। এটা ভিস্কোইলাস্টিক সাবস্টেন্স, এইরকম থাকবে না ছবিটা, ঠিক আছে। ছবিতে থাকবে একটা কাঁচের শিশির মধ্যে থাকবে, ঠিক আছে। ও দেখবি আমি দেখিয়েছিলাম মনে হয় তোদের প্রথম দিন একটা যখন ক্লাস নিয়েছিলাম, ওর মধ্যে থাকবে ভিস্কোইলাস্টিক। এটা কখন ইউজ করা হয় বলতো, কেউ জানিস? হ্যাঁ সেটা নয়, আমি বলছি এটা কোথায় ইউজ করা হয়। এটা কিছু না, দেখ আমি যখন অ্যান্টিয়ার চেম্বারে ঢুকছি, মানে যে কোনো ইন্ট্রাঅকুলার সার্জারি, যত আইতে ইন্ট্রাঅকুলার সার্জারি, অ্যাকুয়াস হিউমারটা যে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ এটা দ্যাট ইজ আ সাপ্লিমেন্ট অফ অ্যাকুয়াস হিউমার। বারবার আমাকে এটা করতে হবে। যদি অ্যাকুয়াস মানে এন্টিয়ার চেম্বার সাপোর্ট না থাকে তাহলে তুই ওটি করতে পারবি না, কর্নিয়ার সাথে তো ওটা ইয়ে হয়ে যাবে, তাহলে একটা কোলাপস করে যাবে, তাহলে ওটা এন্ডোথেলিয়াল ডিকম্প্রেশন হবে, তোর ওটি করতে অসুবিধা হবে। এটা হচ্ছে একটা সাবস্টিটিউট হিসেবে কাজ করা হয়। এটা কিন্তু মানে মেইন মানে যে কোনো ইন্ট্রাঅকুলার সার্জারিতে। কেউ ভুল করে বলে দিস না টেরিজিয়াম সার্জারি, টেরিজিয়াম কি ইন্ট্রাঅকুলার? ওটা তো বাইরে থেকে অপারেশন করছে। এই উল্টো পাল্টা অ্যান্সারগুলো দিস না, মানে মুখস্থর মতো দিস না, ক্যাটারাক্ট সার্জারি, টেরিজিয়াম সার্জারি, স্কুইন সার্জারি এইরকম বলিস না, ভেবে চিন্তে অ্যান্সার দিস, ঠিক আছে। স্কুইনটাও কিন্তু ইউজ করা হয় না, ঠিক আছে। সিস্টিটোম, সিস্টিটোম কি? এই একটা 26 গেজ নেডিল, নর্মালি 26 গেজ, ইয়েলোটা হচ্ছে 30 গেজ। এটাকে দুটো বেন্ড করা হয়, এখানে একটা বেন্ড আর এইখানে একটা বেন্ড। এই বেন্ডটা বুঝতে পারছিস? এইরকম, এই যে, ঠিক আছে। এটা কেরাটোম, এটা ডায়মন্ড শেপেড হবে, ঠিক আছে। এটাও ফেকোইমালসিয়াসে মেইনলি ইউজ করা হয় এবং এসআইসিএস এ ইউজ করা হয়। কোন স্টেপে এগুলো এক্সামিনার জিজ্ঞেস করবে ওগুলো পড়বি ভালো করে, ঠিক আছে। আমি ভিডিও দেখিয়েছি অলরেডি। এটা আইওএল ডায়ালার অর সিনস্কিজ হুক, ঠিক আছে। এটা হচ্ছে সিনস্কিজ হুকটা একটু ডিফিকাল্ট, এটা আমি বারবার বলছি এটা ডিফিকাল্ট। এখানে একটা বেল্ট থাকে আর এখানে একটা টুথের মতো থাকে, কিন্তু এটা শার্প নয়। যদি বেশি শার্প থাকে তাহলে ওটা হয়ে যায় চপার। এই যে চপার, এটা অনেক বেশি শার্প, আমার কাছে আছে, আমি তোদের দেখাচ্ছি। ডিফারেন্সিয়েট করবি তো, দেখাচ্ছি এটা যখন দেখাবো বলছি। এরপর হচ্ছে ওয়্যার ভেক্টিস, এটা খুব ইজি, দেখে চিনতে পারছি। এটা দু রকমের হয়, একটা হচ্ছে এরকম ওয়্যার ভেক্টিস, ঠিক আছে, আরেকটা হয় ইরিগেটিং ওয়্যার ভেক্টিস। ইরিগেটিং ওয়্যার ভেক্টিসটা হচ্ছে এই যে এইটা। এখানে ইরিগেটিং কেন বলছে, এখানে ইরিগেটিং ফ্লুইড অ্যাটাচ করা থাকবে, মানে ব্যালেন্স সল সলিউশন। আর এটা একটা হাতেই করা যায়, মানে রাইট হ্যান্ড দিয়ে এইরকম ধর এসআইসিএস করছিস, নিউক্লিয়াসটা ডেলিভারি করে দিবি। কিন্তু তোর যদি এইটা থাকে, এইখানে ক্ষেত্রে কি হয়, ধর আমার নিউক্লিয়াসটা আছে,
ঠিক আছে। এবার বাঁ হাতে তোকে এরকম করে নিউক্লিয়াসের নিচে ভেক্টিসটা নিয়ে যেতে হবে, আর ওপরে একটা সিনস্কিজ হুক নিতে হবে ডান হাত দিয়ে, দিয়ে এইভাবে ডেলিভারি করতে হবে। তোকে এটাই জিজ্ঞেস করবে যে এসআইসিএস এ যখন এই যে নিউক্লিয়াস রিমুভ করা হচ্ছে তখন এটা কোন হ্যান্ডে থাকবে আর সিনস্কিজ হুকটা কোন হ্যান্ডে থাকবে। সিনস্কিজ হুক রাইট হ্যান্ডে থাকবে আর এটা লেফট হ্যান্ডে থাকবে, ঠিক আছে। এইটা এটা স্পেলিংটা মিস্টেক আছে, হ্যাঁ, এটা SIMCOE হবে, ঠিক আছে, সিমকো ক্যানুলা হবে, বা ইরিগেশন অ্যাসপিরেশন ক্যানুলাও বলতে পারিস যদি ভুলে যাস তো। এখানে এটা খুব ইম্পর্টেন্ট, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টকে কিন্তু এটাই দেওয়া হয়, মানে ধর এভরি থার্ড স্টুডেন্টকে দেওয়া হয়, এতটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভালো করে পড়ে আসবি, ঠিক আছে, কোথায় কোথায় ইউজ একদম ভালো করে। কেন বলছি, এটা নিয়ে তোকে জিজ্ঞেস করবে যে এই যে এইটাতে কি অ্যাটাচ করা হবে আর এটাতে কি অ্যাটাচ করা হবে, এটা কিন্তু জিজ্ঞেস করবে এক্সামিনার। কি অ্যাটাচ করা হবে দেখেই বুঝতে পারবি। এই যে এটা, ঠিক আছে, এটা দিয়ে বেসিক্যালি এটা দিয়ে বেসিক্যালি আমরা কি করি, যখন আফটার নিউক্লিয়াস ডেলিভারি কিছু ম্যাটার থেকে যায়, কর্টিক্যাল ম্যাটার, সেগুলোকে বার করতে হয়, বা লাস্টে অপারেশনের পর যে ভিস্কোটা আমরা দিয়েছিলাম মেনটেন করা, সেই ভিস্কোটাকে তো বার করতে হবে, নাহলে সে আবার ইউভিআইটিস করবে, ঠিক আছে, সেই ভিস্কোটাকে ওয়াশ করে লাস্টে ওটির পরে বার করতে হবে। তো এইটা আমার অ্যান্টিরিয়র চেম্বারে যাবে। তা এখানে তো কি হতে হবে, নর্মালি এটা এটা এইদিকে আছে, তো এটা যদি অ্যান্টিরিয়র চেম্বার হয় এটা দিয়ে একটা কিছু বিএসএস বা আরএল বেরোতে হবে, তাহলে নর্মালি ইরিগেটিং ফ্লুইডটা তো এটাতেই অ্যাটাচ করতে হবে, ঠিক আছে, তাহলে ইরিগেটিং যে ফ্লুইডটা সেটা এটার সাথে অ্যাটাচ হবে। আর এই যে বাঁ হাতে যেটা আমার আছে সেটাতে আমি একটা 5cc বা 10cc অ্যাটাচ করে দেবো, খালি 5cc বা 10cc, এটা জাস্ট সাকসেন করার জন্য। জলটা ঢুকবে, যেখানে ম্যাটারটা ধরবে সেখানে ওটা টেনে নেবে, এটা জাস্ট হ্যান্ড আই কোঅর্ডিনেশন, আর কিছু না। এখানে যেখানে যাবে সেখানে সেখানে টানতে হবে তোকে। হ্যাঁ, না না না, এটা হচ্ছে কর্টিক্যাল ওয়াশ, ঠিক আছে, কর্টিক্যাল ওয়াশ করার জন্য এইভাবে করে যেতে হবে। তো এক্সামিনার এটাই জিজ্ঞেস করবে যে 5cc-টা কোথায় কানেক্ট করবি। ম্যাক্সিমাম ছেলে কি করে এখানে 5cc কানেক্ট করে দেয়, এটা 5cc তোকে দেবে, 5cc-টা এখানে কানেক্ট করতে হবে, বা 10cc যাই হোক, বা 2cc-ও হতে পারে, যাই হোক, খালি সিসিটা এখানে কানেক্ট করতে। বারবার বলছি এটা ভুল করিস না, ঠিক আছে। আরেকটা জিজ্ঞেস করে নর্মালি ভালো অ্যান্সার দিলে, এটা যদি খুব কেয়ারফুলি দেখিস এখানে দেখবি দুটো হোল আছে, একটা সাইডে হোল আছে আর একটা একদম টিপে হোল আছে। টিপটা দিয়ে আমরা অ্যাসপিরেট করছি, মানে যে ম্যাটারটাকে টানছি, আর সাইডটা দিয়ে জলটা বেরোবে, একটা দিয়ে অ্যাসপিরেশন। এটা ভালো করে এইগুলো এই ইনস্ট্রুমেন্টটা পড়িস। এই ইনস্ট্রুমেন্টটা যদি এক্সামিনার তোকে চুজ করতে দেয় এই ইনস্ট্রুমেন্টটাই চুজ করিস, আর নিজে থেকেও ম্যাক্সিমাম এক্সামিনার এটা দেয়, ঠিক আছে, মানে আন্ডার গ্রাজুয়েটে খুব একটা ভাইটাল ইনস্ট্রুমেন্ট, কারণ এটা ম্যাক্সিমাম ছেলে ভুল করে, এটাই দেওয়া হয়, ঠিক আছে। হ্যাঁ, এবার বলছি সায়েন্টিস্টের নাম, এই কেলম্যান ম্যাকফারসন যদি না বলতে হয় অন্তত ম্যাকফারসন ফরসেস বলিস। এটা এরকম বেন্ট আছে, ঠিক আছে, এরকম, কিন্তু এখানে কোনো টুথ থাকবে না, মানে দাঁতের মতো কিছু থাকবে না, ঠিক আছে, ফাইন ফরসেস। ওই জন্য এইটার সঙ্গে তোদের গন্ডগোল হবে এইটা, দেখ এইটা আর এইটা দুটোই এখানে বেন্ট আছে, আছে তো, এটা তো আছে, এটা তো আছে, তাহলে আমি চিনবো কি করে। হ্যাঁ, এই যে সামনেটা দেখ একটা বেন্ট আছে, এটা হচ্ছে ক্যাপসুলোরেক্সিস ফরসেস। এটা কিন্তু একটু ডিফিকাল্ট, দেখলে বুঝতে পারবি, দেখাবো, আছে সবই। তখন সিসকি হুক দেখালাম, এটা চপার। চপার মানে কি নামেই বুঝতে পারি, চপ করা যায়, চপ মানে কি ভাঙা, কাটা ভাঙা যাই বলিস, নিউক্লিয়াসটাকে চপ করার জন্য, মানে যখন ফেকো ইমালসিভেশন করছিস একটা বড় নিউক্লিয়াসকে যদি কেউ চপ মানে একসঙ্গে খেতে পারবি না তো, ইমালসিভেশন মানে কি খেয়ে নেওয়া, ঠিক আছে, বা ভেঙে ইমালসিফাইড করা। তো তখন আমাদেরকে নিউক্লিয়াসটাকে 4টে বা তার বেশি টুকরোতে ভেঙে নিতে হয়, সেটা ফেকো প্রোব দিয়ে ভাঙতে হয়, কিংবা এই চপারটা ওকে হেল্প করে। হ্যাঁ, লেজার দিয়েও ভাঙা যায়, এখন একটা নতুন হয়েছে ফেমটো সেকেন্ড লেজার, ঠিক আছে। তো নর্মালি এটা দিয়ে আমরা করে থাকি, চপার দিয়ে, ঠিক আছে। এটা তো হয়ে গেছে। এটা আইরিস রিপোজিটর, অনেক সময় কি হয় আইরিস বেরোতে থাকে মানে ক্যাটারাক্ট সার্জারি চলাকালীন, এবং এটা ভীষণ ফাস্ট্রেটিং। আইরিস যদি একবার বেরোতে থাকে না, তুই তো কিছু করতে পারবি না ম্যানুভার, তখন এটাকে আইরিসটাকে আমাদেরকে আস্তে করে এটা রিপোজিট করতে হয়। আইরিস বেরোতে পারে, একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে একটা ড্রাগের হিস্ট্রি নিতে হয়, মানে তোরা যখন হিস্ট্রি নিবি তখন পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে, মেল পেশেন্টকে অবভিয়াসলি, যে পোস্টেটের কোনো ওষুধ খায় কিনা, যেমন ট্যামসুলোসিন, ঠিক আছে, ট্যামসুলোসিনে আইরিস প্রোলাপস হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়, আমরা এটাকে আইফিস বলি, মানে আইরিসটা প্রোলাপস হচ্ছে, ঠিক আছে, কেন কন্টিনিউয়াসলি আইরিসটার টোনটার জন্য
তোরা জানিস হয়তো এটা একটা একই রিসেপ্টরের উপর কাজ করে, আলফা দেখবি প্রোস্টেটেও কাজ করে, আইতেও কাজ করে। ওই জন্যে যারা ট্যামসিলোসিন খায় তাদের কিন্তু আবার এটাও ঠিক, যদি কোনো পেশেন্ট তোকে ট্যামসিলোসিন হিস্ট্রি দিল, কখনো পেশেন্টকে কিন্তু স্টপ করতে বলা হয় না যে আপনি ট্যামসিলোসিন 3 দিন বন্ধ করে দিন, যেটা অ্যাসপিরিনের ক্ষেত্রে করা হয়। অ্যাসপিরিনের ক্ষেত্রে তোরা জানিস অ্যাসপিরিন বন্ধ করতে হয়, বা ক্রপিডগ্লেন। আমরা ক্যাটারাক্ট সার্জারিতে অনেক সময় বন্ধ করি, বা অনেক সময় ফেকো করলে সেরকম বন্ধ না করলেও চলে, কিন্তু প্রেফারেবলি আমরা জিজ্ঞেস করি ফিজিশিয়ানকে যে বন্ধ করা যাবে কিনা। কিন্তু এক্ষেত্রে বন্ধ করে কোনো লাভ হবে না ট্যামসিলোসিন। তাহলে কি করব আমরা, আগে থেকে সাবধান নেব। কি সাবধান নেব? অ্যাট্রোপিন দেব। অ্যাট্রোপিন দিয়ে পিউপিলটাকে আগেই টান টান করে রাখবো, মানে ডাইলেট করে রাখবো, তাহলে আর বেরোবার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে নিডিল হোল্ডিং ফরসেপ। এটা অনেক রকমের শেপের হয়। ঠিক আছে, এটা হচ্ছে, তোরা তো স্টিচ দিয়েছিস, কেউ দেখেছিস তো? আইতে বলছি না, এমনি নর্মালি দেখবি আমরা মসকুইটো ফরসেস বা অ্যালিস টিস্যু এগুলো দিয়ে তো করি। আমাদের এখানে যেটা থাকে সেটা হচ্ছে এই নিডিল হোল্ডার। কেন? কেন 10-0 যদি সুচারটা দেখিস সেটা হচ্ছে একদম সুতোর মতো পাতলা, মানে খালি চোখে হয়তো দেখতেও পাবি না। ঠিক আছে, এবার সেটা তো তুই ওই বড় দিয়ে ওটা নিডিলটাই বেঁকে যাবে। তুই যদি অন্য মানে সার্জারি ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরিস তাহলে নিডিলটাই বেঁকে যাবে, তুই স্টিচ মারতে পারবি না। এই ফাইন একটা ফরসেস থাকে, এই ফরসেস এটা দিয়ে ধরতে হয়। এটার নাম হচ্ছে নিডিল হোল্ডিং ফরসেস বা ব্যারাকা নিডিল হোল্ডিং ফরসেস। ঠিক আছে, এটা হচ্ছে সুচার টাইম ফরসেস। এই যে নিডিলটা যখন স্টিচ হয়ে গেল তারপর তো এটাকে টাইট করতে হবে, তখন দুটো ইনস্ট্রুমেন্ট লাগে, একটা ডান হাতে ম্যাকফারসন যেটা একটু আগে বললাম, আর লেফট হ্যান্ডে লাগে সুচার টাইম। এটা স্ট্রেট হবে, কোনো টিপ থাকবে না, এটা ফরসেস। ফরসেস মানে এইরকম হবে, এই দেখ এখানে একটা খাঁজের মতো হয়ে আছে, দ্যাট ইজ দ্য ফরসেস। আর টিপ থাকলে সেটা ফরসেস নয়। এটা তো ক্যানুলা, জল দিতে মানে বিএসএস দিতে, বা হাইড্রোডিসেকশন করতে, হাইড্রোপোলাস করতে, আর থার্ড হচ্ছে ডাই দিতে, ক্যাসুলার স্টেনিং করার জন্য ইউজ করা হয়। এটা তো তোরা সব জায়গায় দেখেছিস, বার্ড পার্কার নিডল ব্লেড দেওয়ার জন্য যখন ওই টানেলটার ইনসিশন দেওয়া হয়। আরো অনেক জায়গায় দেওয়া হয়, যেখানে যেখানে ইনসিশন লাগবে সেখানে সেখানেই দেওয়া হয়। ঠিক আছে, ইরিগেটিং ভেক্টিস অলরেডি ডেসক্রাইব। এটা ছবিটা আসেনি রে, সেন্ট মার্টিনটা আমি দেখিয়ে দেবো, আছে আমার কাছে। স্ট্রেট সিজার আর কি বলবো, ওই ড্রেপটা কাটার জন্যই মেনলি ইউজ করা হয়। ড্রেপ, আইতে তো একটা ড্রেপ দেওয়া হয়, সেই ড্রেপটা কাটার জন্য। ঠিক আছে, বাউম্যানস প্রোব দেখেছিস সেটা? বাউম্যানস প্রোবটা তোদের হয়তো এই সেমিস্টারে আমরা নাও দিতে পারি, তাও একবার দেখে নিস, কেননা তোদের প্র্যাকটিস থিওরিতে সিলেবাসে নেই ল্যাক্রিমালটা। এটা অনেক সময় পেটেন্সি চেক করার জন্য দেওয়া হয়, আফটার ডিসিআর বা ডিসিটি অপারেশন ওটা আদৌ হয়েছে কিনা সেই চেক করার জন্য। আরো অনেক ইউজ আছে, এগুলো সাইজ আলাদা আলাদা আছে, বাচ্চাদের আলাদা, বড়দের আলাদা। ঠিক আছে, এটা আছে আমাদের। এটা দুটোই পাংটাম ডায়ালেটার। এখানে একটু বলার আছে, এই নামটা যদি মনে রাখতে পারিস ভালো, যদি না মনে রাখতে পারিস, দুটোই পাংটাম ডায়ালেটার, এটাও পাংটাম ডায়ালেটার। ঠিক আছে, যদি না মনে রাখতে পারিস অনলি পাংটাম ডায়ালেটার বলিস, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে ক্যাস্ট্রোভাজো বলে, এটাকে নেটেল সিভ, এরকম উল্টোপাল্টা বলিস না। না পারছিস কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা হচ্ছে কি, দুদিকেই যদি থাকে তাহলে ক্যাস্ট্রোভাজো, আর একদিকে থাকলে নেটেল সিভ। ঠিক আছে, পাংটাম ডাইলেট করে সিরিঞ্জিং করার আগে, সিরিঞ্জিং করতে হয় ক্যাটার সার্জারির আগে, তার আগে পাংটামটা ডাইলেট করতে হয়, তারপরে সিরিঞ্জিং করতে হয়। সেক্ষেত্রে এটা ইউজ হয়, ওটিতে ইউজ করা হয়। এখানে আবার বলছিস সায়েন্টিস্টের নাম নট ইউজ, মানে তুই না বললে কোনো প্রবলেম নেই। কিউরেটটা কথাটা বলিস, চ্যালাজিয়ান কিউরেট। চ্যালাজিয়ান অপারেশন দেখেছিস বা করেছিস কেউ? এই অপারেশন, চ্যালাজিয়ান অপারেশনটার নাম হচ্ছে ইনসিশন অ্যান্ড কিউরেটেজ, নট ড্রেনেজ। প্রথম কথা, এটা একটা অ্যাবসেসের মতো, কিন্তু কেউ ড্রেনেজ বলবি না, এটা কিউরেটেজ। কিউরেটেজ এটা কেমন, এটা একটা আইসক্রিমের দেখ স্কুপের মতো, আইসক্রিম দেয় না সেই স্কুপ। তো এখানে চিজি ম্যাটেরিয়ালগুলো আফটার যখন পড়বি বুঝতে পারবি, এরকম একটা, এটাও ক্যালাজিয়ানে হয়। প্রথমে ক্যালাজিয়ানটা তো ভেতর দিকে আছে, তো আমাকে এইভাবে ক্ল্যাম্পটা বসিয়ে এটাকে উল্টে দিতে হয়। ঠিক আছে, এই উল্টে দেওয়ার পর ওখানে একটা ভার্টিক্যাল ইনসিশন দিতে হয়, ইনসিশন দিয়ে এই কিউরেট দিয়ে এটাকে চেঁচে চেঁচে বার করতে হয় চিজি ম্যাটেরিয়ালগুলোকে। ওই জন্য এটার নাম হচ্ছে আইএনসি, নট আইএনডি। বারবার বলছি, হ্যাঁ, ইনসিশন অ্যান্ড কিউরেটে। যদি ক্যালাজিয়ানের অপারেশনের নাম জিজ্ঞেস করে হট করে বলে দিস না ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, ইনসিশন অ্যান্ড কিউরেটে, আইএনসি। ঠিক আছে, এটা আর এটা দুটোই আছে ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট দুটো আমার কাছে এই মুহূর্তে নেই, এটা দেখে নে একটু ভালো করে। ঠিক আছে, পরীক্ষাতে থাকবে কিন্তু, হ্যাঁ। আর এটা কি জিজ্ঞেস করবে সেটাও বলে দিচ্ছি, এই ওপেন দিকটা কোন দিকে থাকবে আর ক্লোজ দিকটা। ক্লোজ দিকটা থাকবে স্কিনের দিকে, অবভিয়াসলি ওপেন দিকটা তো না হলে আমি ইনসিশনটা দেবো, এটা ক্ল্যাম্প করার জন্য ইউজ করা হয়। বুঝতে পারছিস কি বলছি? এই যে এটা ধর ওপেন দিক, এটা ক্লোজ দিক, আমি ওপেন দিকটাকে এইভাবে ঢুকিয়ে এবার উল্টে দিলাম, তাহলে ক্লোজ দিকটা বাইরে থাকলো, ওপেন দিকটা ভেতরে থাকলো, তাহলে ভেতরে থাকবে তবে তো আমি এটা ইনসিশনটা দিতে পারবো।
ভিডিও দেখবি পেয়ে যাবি, ঠিক আছে। আমি দেখিয়েছিলাম, এটা ইউনিক্লেশনের স্পুন, এটা অপটিক নাবটাকে এখানে ক্ল্যাম্প করার জন্য যাতে ইউনিক্লেশন করতে সুবিধা হয়, এটা আছে আমার কাছে। এটা পিন হোল, এটা তো তোরা পড়েইছিস অরফিয়াস রিফ্র্যাক্টিভ এররে। হ্যাঁ, এইবার হচ্ছে লেন্স, যেটা কালকে যারা ক্লিনিক্সে ছিলিস তারা জানিস, এটা কিন্তু খুব কমনলি দেওয়া হয়। মানে তোকে কি করতে হবে, প্রথমে চিনতে হবে স্ফেরিক্যাল না সিলিন্ডার। এটা তো হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। যখনই কোনো লেন্স দেবে তোকে জিজ্ঞেস করতে হবে এটা কোন স্ফেরিক্যাল লেন্স, নিজে মনে মনে চিন্তা করবি, না এটা সিলিন্ডার লেন্স। ধর তুই স্ফেরিক্যাল বুঝে গেলি, ঠিক আছে, কি করে আসছি, তারপরে তোকে ডিটেক্ট করতে হবে দ্যাট ইজ দ্য প্লাস না দ্যাট ইজ দ্য মাইনাস। কিভাবে বুঝবি, প্রথমে স্ফেরিক্যালের ক্ষেত্রে এখানে একটা লেখা আছে ট্যাকটাইল আইডেন্টিফিকেশন। ট্যাকটাইল আইডেন্টিফিকেশন মানে কি বলতো, যদি এই পয়েন্টটা বলিস না, আমি বারণ করছি বলতে, ঠিক আছে, মানে বলে যদি কনভেক্স হয় তাহলে কি হবে, সেন্টারটা একটু মোটা হবে, ঠিক আছে, আর কনকেভ হলে পাতলা হবে, এই সাইডগুলো হবে। তো এটা দেখে অনেক সময় বোঝা যায়, কিন্তু এটা মানে ফার্স্ট পয়েন্ট হিসেবে বলা ঠিক নয়, বাদ দিস, বরং বাকি তিনটে পয়েন্ট বলিস। কি, একটা হচ্ছে মুভমেন্ট অফ ইমেজ, কি হবে বলছি, সেকেন্ড হচ্ছে কোনো ডিস্টরশন হচ্ছে কিনা, আর থার্ড হচ্ছে ইমেজ সাইজে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। আর সিলিন্ডারের জন্য অ্যাক্সিসটা দেখতে হবে, আর এখানে কোনো সিজারিং মুভমেন্ট হচ্ছে কিনা। আসছি কি, এটা হচ্ছে স্ফেরিক্যাল লেন্স যদি হয় তাহলে কোনো ডিস্টরশন হবে না। মানে কি, মানে লেন্সটাকে তুই যেদিকেই ঘোরাবি ও একই রকম লাগবে, বড় ছোট লাগতে পারে, ঠিক আছে, ম্যাগনিফিকেশন মিনিফিকেশন লাগতে পারে, কিন্তু কোনো ডিস্টর্ট হবে না লেখাটা, ঠিক আছে। কিন্তু সিলিন্ডার যদি থাকে তাহলে এরকম একটা মানে সিজারিং, সরি, এরকম একটা সিজারিং টাইপের হবে। সিজারের যেমন হয় সিজারিং রিফ্লেক্স বলে এটাকে আমাদের। সিজারিং রিফ্লেক্স কোথায় পাওয়া যায় জানিস, কেরাটোকোনাস পড়বি, এটা খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। সিজারিং রিফ্লেক্স সিন ইন বলে দেয় কোশ্চেনটা, ঠিক আছে। তো এরকম সিজারিং একটা শ্যাডো দেখতে পাবি, তো তখন বুঝতে হবে এটা সিলিন্ডার। স্ফেরিক্যালের ক্ষেত্রে তুই যেদিকেই ঘোরাবি ক্রসটা ক্রসই থাকবে, ওটা কোনো চেঞ্জ হবে না। এবার হচ্ছে মুভমেন্ট, যদি কনভেক্স হয় মানে প্লাস লেন্স হয় তাহলে ওটা এগেনস্ট দ্য মুভমেন্ট হবে। মানে এটা নর্মাল আছে, আমি এটাকে এইদিকে নিয়ে যাব, এই যে এই হরাইজন্টাল লাইনটা সেটা মনে হবে এইদিকে চলে যাচ্ছে, যখন এরকম মুভমেন্ট করবো ওটা এরকম মুভমেন্ট হবে। আর যদি কনকেভ হয় তাহলে সেম মুভমেন্ট হবে। কনভেক্সটা বোঝা তোরা যদি যাস ক্লিনিক্সে বাজিয়ে দেখবি, এটা বোঝা অনেক ইজি। কনকেভটা একটু টাইম লাগবে, বারবার দেখতে 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 বুঝতে, একটু বেশি পাওয়ারের লেন্স হলে বোঝাটা একটু ইজি, ঠিক আছে। আর এটা তো বললাম সিজারিং রিফ্লেক্স এরকম ঘুরে যাবে, ঠিক আছে, ডিস্টর্ট হবে। আরেকটা মেইনলি যেটা দেখে তোরা চিনবি, বড় ছোট, কনভেক্স হলে বড় রাখবে আর কনকেভ হলে ছোট হয়ে যাবে, এটা দিয়েই বুঝবি। কিন্তু পয়েন্ট তিনটেই বলবি, যে ডিস্টরশন হচ্ছে না, ম্যাগনিফিকেশন মিনিফিকেশন, আর এগেন্স্ট দ্য মুভমেন্ট উইথ দ্য মুভমেন্ট। চিনবি, আমার মনে হয় এটা দিয়ে বেস্ট, তোদের লেভেলে এটা দিয়ে ইজি হবে, ঠিক আছে।